বাবা এভাবে আর কতক্ষণ? ক্ষুধায় তো পেট জ্বলে যাচ্ছে। এই মন জানি না চাই কি। আশা, আশা, আরে আশা। না, শহরের রাস্তাঘাটের যে অবস্থা, আরে গাড়ি নিয়ে চলাফেরাই মুশকিল হয়ে পড়েছে জানো। পাক্কা 1 ঘন্টা জ্যামে আটকে থেকে শেষে কোনো উপায় না দেখে হুন্ডাটাকে ফুটপথ দিয়ে ঠেলে নিয়ে আসতে বাধ্য হয়েছি। দাও বাবা, খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। বাবা আগে আমাকে দাও, আমি আর থাকতে পারছি না। ও আগে ভাইয়াকে। ঠিক আছে ঠিক আছে, হাজার হোক বাড়ির বড় ছেলে। আশা, ও আশা, আশা তো আমাদের একমাত্র বোন, ওকে আগে দেওয়াটাই উচিত। এতগুলো মিথ্যে কথা বলার কোনো দরকার ছিল না। প্রতিদিন প্রতিবেলায় খাবার নিয়ে তোর জন্য আমরা বসে থাকি। আর কতদিন এভাবে তুই আমাদের কষ্ট দিবি? তোরা তো জানিস তোদের মা মারা যাবার পর থেকে আমি তোদের 3 ভাই বোনকে এভাবে খাইয়ে পরিয়ে বড় করেছি। আজও তোদের না খাইয়ে আমি খেতে পারি না। কেন কেন তুই বুঝতে চাস না? তোরাই আমার সবকিছু। তোদেরকে এইভাবে লালন পালন করার মাঝেই আমি আমার সব দুঃখ কষ্ট ভুলে থাকি। বাবা এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি কাল থেকে সবার আগে আমি এসে হাজির হব। হ্যাঁ বাবা। খা খা খা, জলদি খা। এটা ধর, তাড়াতাড়ি কর না। কে এসব কি করছিস তোরা? বাবা ডিস্টার্ব করো না তো, তুমি তোমার ঘরে গিয়ে কাপড় বদলাও, আমরা এক্ষুনি আসছি। বাবা দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও। হ্যাঁ এটা নে, এটা নে না। নাও। হ্যাঁ এই ভাইয়া তাড়াতাড়ি হাত চালাও, সন্ধ্যার আগেই সব রেডি করতে হবে। ছেলেমেয়েরা যে কি পাগলামি করছে কিছুই বুঝতে পারছি না। বুঝবে বাবা বুঝবে, একটু পরে সব বুঝতে পারবে। এখন চলো তো। কোথায়? তোমাকে গোসল করাবো। গোসল করাবি? কি হয়েছে আমার? কথা বলে সময় নষ্ট করো না তো, এমনিতেই সময় কম। চলো চলো চলো। কোথায় নিয়ে যাচ্ছিস? এই অবেলায় তোরা কেন যে আমাকে গোসল করাচ্ছিস আমি কিছু বুঝতে পারছি না। ঠান্ডা লাগবে না বাবা? আহা মাথাটা নোয়াও না, পানি গরম করে এনেছি। আরে দে দে। গরম না পানিটা? গরম পানি। আরে দে না। হয়েছে থাম। বাবা চুপ করে থাকো তো। হয়েছে আরে হাত দে তো।
ভালো করে মুছে দাও। এই তো ওঠা। তা আমার আব্বা জানেদা, এবার আমাকে কি করতে হবে বলুন? আগে এখানে লক্ষ্মী ছেলের মতো বসে অপেক্ষা করতে থাকো, আমরা আসছি। এই চল চল চল। চল 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 চল। হ্যাঁ। হুম। বাবা তাড়াতাড়ি এসব পরে নাও তো, আমরা বাইরে অপেক্ষা করছি। এই তোরা জলদি জলদি। হ্যাঁ চলো ভাইয়া। আরে আবির দাঁড়া দাঁড়া, এত ব্যস্ত হবার কিচ্ছু নেই। খবর কি রে, টেন্ডার কে পেয়েছে? কে আর পাবে, আমাদের মধ্যে একজনই তো সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে। ওহো, রহস্য বাদ দিয়ে আসল কথাটা বলে ফেলতো, না হয় আমাকে যেতে দে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বরাবরের মতো এবারও তুই পেয়েছিস। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি। হ্যাঁ? আচ্ছা আবির, তোর সাথে টেন্ডার ড্রপ করে আজ পর্যন্ত আমরা কেউ জিততে পারি। আচ্ছা তুই কি কোনো জাদু টাদু জানিস? আরে জাদু না রে, জাদু না, জাদু থেকে অনেক বড় সম্পদ, আমার বাবার দোয়া। বেশ, এখন থেকে টেন্ডার ড্রপ করার আগে আমরাও আঙ্কেলের দোয়া নিয়ে আসবো, কি বলি? হ্যাঁ আরে বাবা নিশ্চয় যাবে, নিশ্চয় যাবে। সেটা পরের ব্যাপার, তার আগে এই টেন্ডার উপলক্ষে আবির আজ আমাদেরকে খাওয়াবে। কি রাজি? আরে ওকে ওকে ওকে, নো প্রবলেম। ঠিক আছে, চল 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 চল। সব খাওয়া দাওয়া। হ্যাঁ, অবশ্যই। কোনোভাবেই চুপচাপে চলবে, আয়। মনে রাখিস। চল। আয় আয়। হ্যাঁ, চল। হ্যাঁ। বস। হ্যাঁ। এবার কে কি খাবি অর্ডার দে। ওয়েটার ওয়েটার, আয় ওয়েটার ওয়েটার ওয়েটার। আহা, এমন চিৎকার করে ডাকছিস কেন? ভদ্রভাবে ডাক। আচ্ছা, অর্ডার প্লিজ। এতক্ষণ পরে এসে অর্ডার প্লিজ। সরি স্যার, কি খাবেন বলুন? যা যা খাবার আছে সব নিয়ে এসো, যাও। কাজল, ওদের কথাবার্তা শুনেছিস? আমার কেমন ভয় হচ্ছে। কেন? ঠিকই বলেছিস, এখানে আর থাকা উচিত হবে না। আমার মনে হচ্ছে ওরা মাস্তান। কচু, মাস্তান না ছাই, চেহারা দেখে বুঝিস না? ওরা আমাদের মতো অনেকদিন পর একত্র হয়েছে, তাই। কাজল, দুষ্টুমি অনেক হয়েছে, এবার চল, অফিসে অনেক কাজ জমে আছে। চল। তাড়াতাড়ি কর। আসছে। আরে তোর কলেজের দেরি হয়ে যাচ্ছে তো। ওহো, চল 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 ভাইয়া, চল চল চল, তাড়াতাড়ি চল। দাঁড়া 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 ভাইয়া, তুই যে কেন এত তাড়াতাড়ি যেতে চাইছিস
তা কিন্তু আমি জানি। আরে কি জানিস তুই, কি জানিস? শোন, আমার কলেজে যেসব মেয়েদের পেছনে তুই ঘোরাঘুরি করিস, ওরা প্রায়ই দেরি করে আসে, অনেকে আবার আসেই না। তুই কি বলতে চাস তোর কলেজের ওই পেত্তি মেয়েদের পেছনে আমি ঘোরাঘুরি করি? আরে ওরাই তো আমার পেছনে পেছনে ঘোরে, এতে আমার কি দোষ? অবশ্যই তোর দোষ। ছেলেদের পেছনে মেয়েরা ঘুরবে সেটাই স্বাভাবিক, তার জন্য মেয়েরা দোষী নয়, বরং যেসব ছেলেরা মেয়েদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে পেছনে ঘোরাতে থাকে তারাই দোষী। কি কথাটা সত্যি? জি বাবা। শিকার যখন করছিস তখন কাল থেকে মেয়েদের নিয়ে ঘোরাঘুরি আড্ডা মারা একদম বন্ধ। সংসারের কিছু দায়িত্ব এবার তোকেও নিতে হবে। ঠিক বলেছো। এ তুমি কি বলছো বাবা? বড় ভাই আর তুমি থাকতে আমি কি দায়িত্ব নেব? আমি তো এখনো ছোট মানুষ, মাত্র কদিন আগে আমার একটা দুধের দাঁত পড়েছে, এই দেখো, দেখো না, দেখো দেখো। তাই তো, কি করে পড়লো রে? এই মোটর সাইকেল আবার হয়তো কোনো মেয়ে স্যান্ডেল দিয়ে পিটিয়ে। ভাইয়া প্রেস্টিজে লাগছে কিন্তু। কাটা ঘায়ে লবণের ছিটা পড়েছে বুঝি? এই তুই কবে মানুষ হবি রে? মাথার চুল পাকলে বুড়ো হলে। কোথাও তোর বিয়ের প্রস্তাব নিয়ে গেলে মেয়ের বাবা যখন জিজ্ঞেস করবে ছেলে কি করে, তখন কি বলবো? ওমা, তুমি তাও জানো না বাবা? বলবে বোনকে কলেজে নিয়ে যায়, কলেজ থেকে নিয়ে আসে, বোন যেদিন কলেজে যায় না সেদিন উনি একাই চলে যান। কি ঠিক বলেছি না ভাইয়া? একদম ঠিক। আমার ভাইয়ের কত গুণ। ভাইয়া 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 করে কোনো লাভ হবে না। আমি তোকে 1 বছর সময় দিলাম, এর মধ্যে ডিসিশন নিয়ে আমাকে জানাবি। তুই কি আড্ডা মেরেই কাটাবি না কাজকর্ম কিছু করবি? ইয়ে ভাইয়া, কলেজে দেরি হয়ে যাচ্ছে তো, চল চল। না ছাড়, আমি আর তোর সাথে কলেজে যাব না। ঠিক আছে, আমি একাই যাই। না তুই একা একা যাবি? চল আজকের মতো তোকে পৌঁছে দিয়ে আসি, আর কখনো বলতে পারবি না কিন্তু। তুই ওকে একটু বুঝাবি তো। আমি ওকে? জি। ও ভাইয়া বল। তোর সঙ্গে তো অসংখ্য মেয়ের জানাশোনা আছে, তার মধ্যে কাউকে কি তোর জীবন সঙ্গী করার কথা ভাবছিস? তা জেনে তোর লাভ কি? লাভ তো অবশ্যই আছে, বাবা ভাইয়াকে বলে সোজা বিয়ের ব্যবস্থা করা। এই জন্যই তো তুই গাধা ছাত্রী, এক ক্লাসে 3-3বার করে থাকিস আর থার্ড ডিভিশনে পাস করিস। ভাইয়া, তোর বিয়ের সাথে আমার লেখাপড়ার সম্পর্ক কি? আরে বোকা, বড় ভাইয়ের আগে ছোট ভাই কখনো বিয়ে করে? তাই তো ভাইয়া, আমি তো ভুলেই গিয়েছিলাম। ভুল করে করেই তো পরীক্ষায় ডাব্বা মারিস। ভাই সামনে। কিরে ভাইয়া, রাস্তার মধ্যে ঠায় দাঁড়িয়ে থাকবি না যাবি? যত সব কাবাব মে হাত দে। চল চল চল, শিগগির চল। দেখি তোমার এই অবস্থা হয়েছে কেন? আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কি হয়েছে? তোমাকে এইভাবে মেরেছে কে? ওরা 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 আমাকে। বলো কে মেরেছে তোমাকে? বলো কে মেরেছে তোমাকে? চল এবার বলো, ওরা কারা, কেন তোমাকে মেরেছে? ওরা মীর জাহিদের 2 ছেলে বিদেশ থেকে এসে মদের ব্যবসা শুরু করেছে। এলাকার যুবক ছেলেরা দিন দিন মদের নেশায় আসক্ত হয়ে উঠছে। আমি বাধা দিয়েছিলাম বলে ওরা নিজের মদ খেয়ে আজ আমার উপর চড়াও হয়েছে। তুমি পুলিশকে জানোনি কেন? জানিয়েছিলাম, কোনো লাভ হয়নি ডাক্তার সাহেব। বুঝেছি, চলো আমার সঙ্গে, ব্যান্ডেজ করে ওষুধ দিয়ে দেবো, চলো।
রিয়া তাড়াতাড়ি ভাগো। ভাগবো কি করে? রাস্তা বন্ধ। তাহলে যাও, মেয়েটাকে যেভাবে হোক ম্যানেজ করো, লোকজন আসার আগে, না হলে কলপিটানি খেয়ে মরতে হবে। তাড়াতাড়ি যাচ্ছি। সরি সিস্টার, সরি, ইচ্ছে করে করিনি। আজ একটু বেশি খেয়ে ফেলেছি তো, তাই একটু বেসামাল হয়ে পড়েছিলাম। চলুন আপনাকে পৌঁছে দিই। আসুন আসুন আসুন, প্লিজ আসুন। কি তোর বদমাস, দিন দুপুরে মদ খেয়ে গাড়ি চালাস, অ্যাক্সিডেন্ট করিস, আবার শরীরও হাত। তোকে আমি মাপ চাইলাম, বাড়িতে পৌঁছে দিতে চাইলাম, তারপরে আমাকে গালাগাল করে অপমান করলে। এতটুকু অপরাধের জন্য গালে চড় মারলে। আর এখন যদি আমি তোমাকে রেপ করি, তাহলে কি করবে তুমি? কে বাঁচাবে তোমাকে? জনগণ? কেউ আসবে না। এসো। আসসালামু আলাইকুম। এই খোলা আকাশের নিচে শান্তি পাওয়া যাবে না, ওকে নিয়ে চলো। তুই ঠিক বলেছিস, চল চলো। লজ্জা কিছু নাই, ভালো জায়গায় যাবো। আরে আরে, আপনারা কারা? এভাবে অসভ্যের মতো টানাটানি করে ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই, সেটা কি তোকে বলতে হবে? হ্যাঁ, আমাকেই বলতে হবে। শালা বলে কি রে? এই, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, নইলে কি করেছে ওরা? খুন না রেপ? দিন দুপুরে মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট, আবার মেয়ে মানুষের ইজ্জত নিয়ে টানাটানি। সবাই আমাকে ডাকি ইন্সপেক্টর জাফর, আসলে আমার নাম মীর জাফর। একবার যারা আমার হাতে ধরা পড়েছে তারাই বুঝেছে ইন্সপেক্টর জাফর কি জিনিস। বলুন, কোন ধারে ওদের সেলে ঢুকাবো? ওদের অপরাধ যে ধারায় পড়বে সে ধারাতেই ঢুকাবেন। ওকে, আপনারা এখন আসতে পারেন। চলুন। আমার কি করছো বাবা? আসতে পারো, হাতের গান খুলে গেল। তোরা তোরা আমার দুলাভাইয়ের মান সম্মান সব শেষ করে দিয়েছিস। আরে মদের ব্যবসা করিস, ভালো কথা। মদ বিক্রি করে অনেক টাকা রোজগার করিস, সেটা আরো ভালো কথা। কিন্তু এই টাকার গরমে নিজেরা দিন দুপুরে মাল খেয়ে গরম ভাত দেখালে ঠান্ডা হয়ে যাবি, ঠান্ডা। যা যা যা, বাসায় যা, এখান থেকে যা। এই শোন, সাবধান, এই অবস্থায় দুলাভাইয়ের সামনে পড়লে আরো মার খাবি। চুপচাপ নিজের ঘরে গিয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বি, বুঝছিস? ওকে। আর শোন, গরম পানি দিয়ে 2 প্যাক ব্র্যান্ডি খেয়ে ওকে, একেবারে শুয়ে যাবি। যা। ওকে, থ্যাংক ইউ। যা এখান থেকে। বাই মামা। বলছিলাম কি, হেঁটে হেঁটে কি যাবেন? কেন, আমার সাথে হাঁটতে আপনার খুব কষ্ট হচ্ছে বুঝি? না না, কষ্ট না, কষ্ট না, খুব আর কি ভালো লাগছে। জি, আপনার সাথে হাঁটতে আমার খুব ভালো লাগছে, তাই। মনে হয় আমাকে পছন্দ করেছে। আমারও পছন্দ হয়েছে, কিন্তু কথাটা বলি কি করে? কিছু বলছেন? হ্যাঁ, জি, ভাবছি। কি?
আপনার বাসার কত দূর? আপনার চোখের সামনে। মানে? বোকা পুরুষ, কিচ্ছু বোঝে না। মেয়েদের হৃদয় যে পুরুষের বাসা। মনে হচ্ছে তুমি কিছু বলবে। হ্যাঁ আকাশ, মক্কেল পাইছি, বসো। সমস্যাটা কি? আচ্ছা আকাশ, ধর কোনো মেয়েকে তোর খুব ভালো লেগে গেছে, সেই ভালো লাগার কথাটা তুই তাকে কি করে বলবি? আজ তুমি হঠাৎ করে এসব কথা কেন জিজ্ঞেস করছো? না মানে এমনি আর কি। এমনি তো হতেই পারে না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আহা দেখো, লজ্জা করো না, আমি শুধু তোমার ভাই নয়, বন্ধুও। খুলে বলো কি হয়েছে। তাহলে বল, আর কাউকে বলবি না? যে কথাটা এখন পর্যন্ত আমি নিজেই জানলাম না, তা অন্যকে বলবো কি করে? আমার উপর বিশ্বাস রাখো, কেউ জানবে না। কি তুমি কি প্রেমে পড়ছো নি? মানে সমস্যাটা হলো কি, হ্যাঁ, তার সাথে আমার বারবার দেখা হয়। আরে মুখে লাগে। কিন্তু আসল কথাটাই তাকে বলতে পারছি না। তুই তো আবার এই ব্যাপারে খুব এক্সপার্ট। কি রে, তোর গালে হাত কেন? না মানে ভাইয়া, তোমার কেসটা খুবই জটিল। জটিল? ভাইয়া, হ্যাঁ, তোমার কাছে কি 1000 টাকা হবে? এখনই লাগবে? না মানে দিলে ভালো হতো। বাবা, মানে পুরো পাস নেই, কিছু কম? তাতেই চলবে, তাতেই চলবে, তাতেই চলবে। 500 কই, কিছু বললি না তো? ভাইয়া, তোমার কেসটা নিয়ে আমি অনেক স্টাডি করলাম। তুমি এ আশা ছেড়ে দাও। হ্যাঁ, কি বলছিস তুই? না না, আমি বলছি না, এটা বড় বড় গুণী ব্যক্তিদের কথা। প্রেম করতে হলে একটা সুন্দর মন লাগে, সাহস লাগে, শক্তি লাগে, মনোবল লাগে। কিন্তু দুর্ভাগ্য, এর কোনোটাই তোমার মধ্যে নেই। কি তুই আমাকে ইনসাল্ট করছিস? আমার মন নেই, সাহস নেই, আমি দুর্বল? আরে আরে, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? সত্যি যদি তোমার সাহস থাকে, তাহলে এই উত্তেজিত ভাবটা জায়গা মতো গিয়ে দেখাও। তাকে গিয়ে বলো আই লাভ ইউ। কি এক কথাতেই ঠান্ডা হয়ে গেলে? না, আমি ঠান্ডা হইনি। আমি ভাবছি তোর অপমানের জবাব আমি দেবই। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি ওকে গিয়ে বলবো আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই। বাবা, ঠিক আছে, আমিও দেখতে চাই কত বড় প্রেমিক তুমি। তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম। আমিও তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আজ এক্ষুনি আমি যাচ্ছি, প্রেমকে জয় করে ওকে আমি ঘরে নিয়ে আসবই। দাঁড়াও 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 দাঁড়াও। কি যাচ্ছ ভালো কথা, কিন্তু তার সাথে কথা বলার সময় যেন আশেপাশে কোনো লোক না থাকে। কেন? না, আধুনিক যুগের মেয়ে তো, তোমার কথা শুনে যদি উত্তেজিত হয়ে প্রেমের বদলে থাপ্পড় মেরে দেয়, তখন কি করবে? দেখ আকাশ, সিঁড়ির জন্য ফরহাদ পাহাড় কেটে নদী বানিয়েছে। লাইলির জন্য মজনু অনেক রক্ত ছড়িয়েছে। আমার জীবনে যদি এমন কিছু ঘটে, ঘটুক, তবু আমি ওকে জয় করে আনবই। পাগল। আরে আরে আরে, এ তো সত্যি সত্যি চলে গেল। হে আল্লাহ, আমার ভাইয়াকে তুমি রক্ষা করো, সে যেন আমার মতো চর না খায়। এত রাতে আবার কে এলো? আসসালাম।
আপনি এত রাতে? মানে আসুন, ভেতরে আসুন। ও আমি বসুন। হ্যাঁ, হঠাৎ কি মনে করে? কি দেখছেন? জি মানে বাড়িতে আর কেউ নেই তো? বাড়িতে আর কেউ নেই মানে? কি হয়েছে আপনার? বলুন তো শুনি। কই না তো, কিছুই হয়নি। নিশ্চয়ই কিছু হয়েছে, তা না হলে এত রাতে সে কেন জিজ্ঞেস করছেন বাড়িতে আর কেউ আছে কিনা? না মানে আমার ছোট ভাই বলে দিয়েছে আমি যখন আপনার সাথে কথা বলবো হ্যাঁ, তখন যেন আশেপাশে কোনো লোক না থাকে। আপনি হাসছেন কেন? হাসছি আপনার কথার জন্য। পুরুষ মানুষ এত বোকা হয় তা আমি আগে জানতাম না। মঞ্চে আপনাকে মানে সেদিন আপনাকে বলেছি আমি একা থাকি, অতএব আপনার মনে লুকিয়ে রাখা সব কথা নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। বলুন। আরে বলুন না। মানে এক গ্লাস পানি হবে? গলা শুকিয়ে গেছে বুঝি? জি ঠিক আছে, আনছি। শুনুন, আমি আপনাকে আই লাভ ইউ, আমি আপনাকে বিয়ে করতে চাই। এই কথাটি শোনার জন্য আমিও ব্যাকুল ছিলাম। আই লাভ ইউ টু। কি ব্যাপার? তোরা দুজন যে আজ বাসায়? না মানে অনেকদিন পর তুমি বাসায় আছো কিনা তাই আর কি। তাই তা আরেকজন কোথায়? আরেকজন? আশা কোথায়? আশা? ও আশা, আশা আশেপাশেই আছে, ডাকলেই চলে আসবে। হ্যাঁ, আশা, আশা। এসো, এসো। আমি যাব না। আহা, ভয়ের কিছু নেই, আমার বাবা খুব ভালো মানুষ। এসো, আহা এসো না। বাবা, এ হচ্ছে কাজল আপা, মানে বড় ভাইয়ের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম না, আসসালাম। আরে বড় ভাই আর এখন বুঝতে পেরেছি বাবা। কেন তোমরা আজ বাইরে যাওনি আর কেন এত সেবা যত্ন। বসো। ভাইয়াকে আর সেবা করতে হবে না, উঠে বস। এবার বলো, তোমার আর কে কে আছেন? কেউ নেই। কেউ নেই মানে? এই পৃথিবীতে আমি একা, পরিচয় দেবার মতো আমার কেউ নেই। আমি যখন খুব ছোট তখন আমার বাবা মা মারা যান, তারপর এতিমখানায় থেকে লেখাপড়া শিখে বড় হয়েছি, এখন একটা চাকরি করছি। পৃথিবীতে অনেকেই এতিম, শুধু তুমি একা নও। তা মা, তুমি নিশ্চয়ই আমার সংসারের সবকিছু জেনেছো। তুমি কি পারবে এই সংসারের সুখ দুঃখের বোঝা মাথা নিয়ে বড় বউয়ের দায়িত্ব পালন করতে? বাবা, বাবা, আমি জীবনে কারো স্নেহ ভালোবাসা কখনো পাইনি, কিন্তু আপনাদেরকে পেয়ে আমার আমার মনে হচ্ছে আমি এতিম নই, আমার সব আছে। এই সুখ আমি আর হারাতে চাই না বাবা,
দয়া করে আপনি আহা কি করছো? ওখানে নয় মা, এখানে। বাবা, এতদিন ছিল আমার এক মেয়ে, আমি আর আজ থেকে হলো 2 মেয়ে। বাবা আবির, জি। একটা এতিম অসহায় মেয়েকে তুই বাড়ির পুত্রবধূ হিসেবে পছন্দ করেছিস বলে গর্বে আমার বুকটা ভরে গেছে বাবা। যা, তোরা সব বিয়ের ব্যবস্থা কর। সত্যি? হ্যাঁ সত্যি, যা। রায়হান সাহেব, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাদের পার্টি থেকে এবার আমি প্রার্থী হতে চাই। আমি কথা দিচ্ছি, এলাকার উন্নয়ন, জনগণের সুখ শান্তির জন্য প্রয়োজনে আমি আমার জীবন পর্যন্ত দেব। আপনার প্রতি সে বিশ্বাস আমার আছে, কিন্তু মীর জাহিদের বিরুদ্ধে দাঁড়িয়ে জিততে পারবেন তো? কি যে বলেন রায়হান সাহেব, কোথায় আমরা আর কোথায় মীর জাহিদ? ও যে একটা খারাপ লোক সেটা এলাকার মানুষ ভালো করেই জানে। আপনি যদি আমার পক্ষে থাকেন তাহলে সে কিছুতেই জিততে পারবে না। আসতে পারি? আরে ডাক্তার, এসো 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 বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয়ই নির্বাচন নিয়ে আলাপ করছো? হ্যাঁ ঠিক ধরেছো, বসো বসো। তা এবার প্রার্থীটা কে? ভাবছি সৌরভ সাহেবকে দাঁড় করাবো, তুমি কি বলো? তুমি যা বলবে আমিও তাই বলবো। তাহলে তার কোনো কথা নেই। সৌরভ সাহেব, আমার বন্ধু যখন মত দিয়েছে আপনি প্রস্তুতি নিতে পারেন। আমরা এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার বলো কেমন আছো? খুব ভালো। এই নাও ছেলের বিয়ে। হ্যাঁ? বলো কি? আমি তো আশা করেছিলাম তোমার আমার বন্ধুত্বকে চিরস্থায়ী করব। ছেলে তো একটা নয়, 2টো। আশা যখন করেছো পূরণও হবে। আমি এখন যাই, হ্যাঁ হাতে অনেক কাজ। ও তুমি কিন্তু মা মণিকে নিয়ে আসতে ভুলো না। অবশ্যই অবশ্যই আসবো। সৌরভ সাহেব, oh my God, he's dead. সৌরভ ভাইয়ের রক্ত সৌরভ ভাইয়ের রক্ত সৌরভ ভাইয়ের হত্যা সৌরভ ভাইয়ের হত্যা সৌরভ ভাইয়ের খুনিদের সৌরভ ভাইয়ের হত্যা সৌরভ ভাইয়ের হত্যা সৌরভ ভাইয়ের হত্যা সৌরভ ভাইয়ের হত্যা। সৌরভ সাহেবকে কে খুন করেছে? মীর জাহিদের সন্ত্রাসী 2 ছেলে। এই, ওরা যে খুন করেছে তার প্রমাণ কি? কোন প্রত্যক্ষ সাক্ষী আছে? প্রমাণ সৌরভ সাহেবের লাশ, আর সাক্ষী ডাক্তার ইমরান চৌধুরী। স্যার, কমিশনার সাহেব ফোন করেছেন। ইন্সপেক্টর জাফর, জি স্যার। ইমিডিয়েটলি মীর জাহিদের 2 ছেলেকে অ্যারেস্ট করো। স্যার বলছিলাম কি, ইয়ে মানে, নো আর্গুমেন্ট, আমি যা বলেছি তাই করো। জি স্যার, জি স্যার। কি কি বললি তুই? দুলা ভাই, তুমি রাগ করো না দুলা ভাই। ওরা শুধু তোমার 2 ছেলেই নয়, আমারও তো ভাগনা। উপরে অর্ডার না মানলে আমার চাকরি চলে যাবে দুলা ভাই। সবাই জানবে সৌরভকে হত্যা করার অভিযোগে আমার 2 ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে। তারপর ডাক্তার ইমরানের সাক্ষীতে আদালত ওরা দোষী প্রমাণিত হলে আমি আর জনগণের সামনে দাঁড়াতে পারবো না। ওরা আমাকে কিছুতেই ভোট দেবে না। নির্বাচনের আগেই আমাকে পরাজয় বরণ করতে হবে। আহা দুলা ভাই, তুমি এত ভেঙে পড়ছো কেন? গ্রেপ্তারের পর ভালো হবে না খারাপ হবে আমি কি সেটা চিন্তা করছি না? আমি তো ওদের গ্রেপ্তার করছি শুধু জনগণকে শান্ত করার জন্য। শোনো, এত দুশ্চিন্তা না করে কিভাবে ওদেরকে আদালতে নির্দোষ প্রমাণ করা যায় সেই উপায় খুঁজে বের করো। কি উপায় খুঁজে বের করব? ডক্টর ইমরান এমন একজন মানুষ
যে কখনো সত্য ছাড়া মিথ্যা বলে না। তেমন ভয়াবহ পরিস্থিতিতে নিশ্চয়ই এর আগে সে কখনো পড়েনি। আরে টাকা আর বাহুবলের কাছে সমস্ত কিছু হার মানে। আমার ভাগ্নেরা তো মাত্র একটি খুন করেছে। আরে এমন নজির আছে এই দেশে, চোখের সামনে মা বাবা ভাই বোন সবাইকে একসাথে গুলি করে মেরেছে। তারপর আদালতে দাঁড়িয়ে বলে খুনিদেরকে আমি চিনি না, ব্যাস আসামি বেকসুর খালাস। কেন সম্ভব হয়েছে জানো? একদিকে টাকা আর অন্যদিকে বাহুবল। আমার বিশ্বাস তোমার টাকা আর বাহুবলের কাছে ডক্টর ইমরান চৌধুরীও মাথা নত করতে বাধ্য হবে। না, এটা কিছুতেই সম্ভব না। ইমরান চৌধুরী জীবনে কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, আর কোনোদিন করবেও না। আপনার ছেলেরা যে সন্ত্রাসী সমাজের প্রতিটি লোক তা জানে। নির্বাচনে আপনাকে জেতাবার জন্যই তারা সৌরভ সাহকে খুন করেছে। ওদের শাস্তি হওয়া উচিত, কঠোর শাস্তি হওয়া উচিত। তাহলে ভবিষ্যতে আর কেউ মানুষ খুন করার সাহস পাবে না। ডাক্তার সাহেব, আমি স্বীকার করছি আমার ছেলেরা অপরাধী। আমি জানি আদালতে আপনার সাক্ষীতে ওদের ফাঁসি হবে, আর বাবা হয়ে আমি তা কিছুতেই সহ্য করতে পারবো না। আপনি তো ডাক্তার, আর ডাক্তারের কাজ মানুষকে মেরে ফেলা নয়, মানুষকে বাঁচানো। দেখুন জাহিদ সাহেব, আপনার ছেলেরা এই সমাজের ক্যান্সার, আর এই মরণবেদী ক্যান্সার থেকে আমাদের এই সমাজ, এই দেশকে বাঁচাতে হবে। একজন ডাক্তার হয়ে আপনার ছেলেদের জন্য আমি আমার সমাজ আর দেশকে ধ্বংস করতে পারবো না। আপনি এখানে আসতে পারেন। একটি খুন, মাত্র একটি খুন করেছে বলে তুমি আমার সন্তানদেরকে সমাজের মরণ ব্যাধি ক্যান্সার বলেছ। আরে আমার সন্তানেরা যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে আমি কি জানো? আমি কি জানো? আমি হলাম ভয়াবহ এইডস। এইডস এইডস আর এইডস চোখে একবার ধরে তার নিখাত মৃত্যু। কথাটা মনে রেখো। বাবা, মীর জাহিদ কেন এসেছিল? আমাকে দিয়ে আদালতে মিথ্যে সাক্ষী দেওয়াতে। তারপর কি? আমি আমার সিদ্ধান্ত তাকে জানিয়ে দিলাম। সে কি বলল? খারাপ লোকেরা কি বলতে পারে? হুমকি দিতে পারে, ভয় দেখাতে পারে। কি? তোমাকে হুমকি দিয়ে গেছে? ওর মতো লোক আমাকে কিছুই করার সাহস পাবে না, কারণ ও ভালো করে জানে ঐশ্বরিক শক্তির মতো শক্তিশালী আমার দুই ছেলে, আমার দুই বাহু হয়ে সবসময় আমার সাথে আছে। আমার কিছু হলে ওরা কেউ বাঁচবে না। যা, তুই বাসা যা। তুমি যাবে না? না, আজ এতিমখানার ছেলে মেয়েদের দেখতে যেতে হবে। ওদের দেখে আস্তে আস্তে আমার রাত হবে। ঠিক আছে, আমি কিন্তু তোমাকে নিতে আসবো। আবারও দুশ্চিন্তা? তোর আশা লাগবে না, আমি নিজেই চলে যাব। যা। ঠিক আছে, আসি। কাল সকালে কাউকে পাঠিয়ে আমার ক্লিনিক থেকে ওষুধগুলো আনিয়ে নেবে। জি আচ্ছা। আশা করি এই ওষুধগুলো খেলে সুস্থ হয়ে যাবেন। আচ্ছা। আর নতুন করে কোনো সমস্যা হলে জানাবেন। ঠিক আছে। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আপনি কোন দিকে যাবেন? গুলশান। আমরাও ওই দিকেই যাব, কিন্তু সমস্যা হচ্ছে রাত অনেক হয়ে গেছে তো, তাই কোনো গাড়ি পাচ্ছি না। কাইন্ডলি যদি একটু লিফট দিতেন। ঠিক আছে, উঠুন। থ্যাংক ইউ স্যার। খবরদার, একটি কথাও বলবে না। আমরা যেদিকে যেতে বলি সেদিকে যাও। মুভ।
বলেছিলাম না ডাক্তার, আমি ভয়াবহ এইডস। আমার ভাইরাস তোকে সেদিনই আক্রমণ করেছে, সেদিন তুই আমাকে ফিরিয়ে দিয়েছিলি। আজ তোর মৃত্যুর দিন। জাহিদ, ধমক দিয়ে কোনো লাভ হবে না। এইডস কাউকে ক্ষমা করে না। তুই মরবি আর আমার ছেলেরা বাঁচবে। কিন্তু তুইও জেনে রাখ, তোর ছেলেরা তো বাঁচবেই না, আমাকে মেরে তুইও বাঁচবি না। বোকা ডাক্তার, তোকে আমি এমন ভাবে মারবো এই ইন্সপেক্টর জাফর জনগণের কাছে প্রমাণ করে দেবে তুই নেশা করে মারা গেছিস। অনেক রাত হলো, এখনো বাবা আসছে না কেন? এত দেরি তো আগে কখনো করেনি। হ্যালো হ্যালো আবির, এক্ষুনি আকাশকে নিয়ে তুমি ঢাকা মেডিকেলে চলে এসো। তোমার বাবা অ্যাক্সিডেন্ট করেছেন। ব্যাপার? আকাশ চল। কি হয়েছে ভাইয়া? হয়েছে কিছু না, তোমরা থাকো, আমরা আসছি। ভাইয়া, আকাশ, আকাশ। বাবা, বাবা, তুমিও সত্যি সত্যি মায়ের মতো আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেলে বাবা, চলে গেলে। ভাবি, ভাইয়া, এটা কার লাশ? ছোট ভাইয়া, তুই বল, এটা এটা কার লাশ? সাজেপা, আঙ্কেল, আঙ্কেল, আপনারা সবাই চুপ কেন? বলুন, বলুন এটা কার লাশ? মা আশা,
মারে, পৃথিবীতে কারো মা বাবা চিরকাল বেঁচে থাকে না রে মা। যাব না, যাব না তোদের ছেড়ে, মরণ পারবে না নিতে কেড়ে, যাব না তোদের ছেড়ে। তোমাকে চোখে চোখে রাখবো, তোমার ওই আশেপাশে থাকবো, তোমার ছায়া থেকে মায়ের দুঃখ মায়া রাখবো। যাব না, যাব না তোদের ছেড়ে। আমরা যে তোমার ওই বাগানের ফুল, সূর্যের মতো তুমি রাতের শেষে আয় কাছে আয় বুকে রাখবো তোদের ধরে জনম ভরে। যাব না, যাব না তোদের ছেড়ে, মরণ পারবে না নিতে কেড়ে, যাব না তোদের ছেড়ে। অবশ্যই বের হবে দুলাভাই, অবশ্যই বের হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। আগামীকাল কোর্টে কেসটা ওঠার সাথে সাথেই আমার দুই ভাগনা নির্দোষ প্রমাণিত হয়ে তোমার বুকে ফিরে আসবে। বাবা, তুমি নেই, তোমার আদরের আকাশ আর আশাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না যে তুমি আর কখনো ফিরে আসবে না। ওরা ওরা খাবার নিয়ে বসে থাকে, কখন তুমি আসবে? তোমার জাদু মাখা হাতে ওদের মুখে খাবার তুলে দেবে। বলো বাবা, বলো, আমি এখন কি করব? আমি এখন কি করব বাবা? আমি এখন কি করব বাবা? আমি এখন কি করব? আবির, ওঠ বাবা, ওঠ। তোর কান্না যে আমি আর সহ্য করতে পারছি না বাবা, বিশ্বাস কর। আমি তোদেরকে ছেড়ে আসতে চাইনি। ওরা ওরা আমার শরীরে জোর করে নেশার ইঞ্জেকশন পুশ করে খুব কষ্ট দিয়ে আমাকে মেরেছে। বাবা, 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 আমার মনে পড়েছে বাবা, সব আমার মনে পড়েছে। এখন আমি বুঝতে পেরেছি কে তোমাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। আমি তাকে বাঁচতে দেবো না বাবা, বাঁচতে দেবো না।
রংবাজি করিস, মাস্তানি করিস, মানুষ খুন করার চেষ্টা। খুনিদের সাথে হাত মিলিয়ে তুই যে অন্যায় করছিস, এর প্রতিশোধ আমি একদিন নেবই। ইন্সপেক্টর জাফর যাকে একবার ধরে ওর শরীরের হাড় মাংস এক করে দেয়। পুলিশের কাজ অপরাধীদের শায়েস্তা করা, আমি তাই করছি। অপরাধীকে শায়েস্তা করা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে চেয়ে চেয়ে দেখ অন্যায়ের আঘাত কত ভয়াবহ হতে পারে। এখনো সময় আছে, আমার ভাইয়াকে ছেড়ে দে, আল্লাহর কসম এর পরিণাম খুব খারাপ হবে। কি কি বললি তুই? এই আবার বলতো, তুই আমাকে হুমকি দিচ্ছিস? তুই জাফরকে হুমকি দিচ্ছিস? এখন তো দেখছি তুই সন্ত্রাসী। ওকে ধর, হাত ধরে লাগা। জাফর নিচে আমার ভাইকে মারিস না, আমার ভাইকে মারিস না। ইন্সপেক্টর, আমার ভাইকে ছেড়ে দেবে। ইন্সপেক্টর, আমার ভাইকে ছেড়ে দে। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, আমার ভাইকে মারিস না। ইন্সপেক্টর, আমার ভাইকে ছেড়ে দে। আকাশ, আঙ্কেল, এখন আমরা কি করব? কোথায় যাব? পুলিশ নিশ্চয়ই আমার ভাইদের উপর অনেক নির্যাতন করছে। আঙ্কেল, কেঁদো না আশা, কেঁদো না বৌমা, আমার উপর ভরসা রাখো। যে করেই হোক ওদেরকে আমি ছাড়িয়ে আনবই। সাথে তুই এখানেই থাক, আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম লিডার, বসুন প্লিজ। আমি বসতে আসিনি ইন্সপেক্টর, এই নিন আবির ও আকাশের জামিননামা। আপনার কিছু বলার আছে? না না, এই আপনি কি বলছেন লিডার? কোর্ট জামিন দিয়েছে, তাছাড়া আপনি এসেছেন। সেন্ট্রি, ইয়েস স্যার। আসামি দুজনকে নিয়ে আসো। ইন্সপেক্টর, যাদেরকে আপনি ধরে এনেছেন তারা কারা জানেন? ওরা আমার সন্তান। আঙ্কেল, ইন্সপেক্টর, কাজটা বোধ ভালো করেননি। চলো। আমি সব জানি,
সব বুঝি। মীর জাহিদের টাকার কাছে ওই কুত্তারূপী ইন্সপেক্টর জাফর বিক্রি হয়ে গেছে। দেখি ইলেকশন পর্যন্ত আমাদের ধৈর্য ধরতেই হবে। আমি কথা দিচ্ছি, ইলেকশনের পর ওই ইন্সপেক্টর জাফর এবং তোমাদের বাবার খুনিরা কেউ বাঁচতে পারবে না। বৌমা, এই ওষুধগুলো নাও, ভাবে নাও, সময় মতো খাওয়াবে। এই আমি এখন আসি, চল সাথী। আঙ্কেল সাথী আজ আমাদের সাথে থাকুক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাই। কোনো সমস্যা হলে ফোন করো। তাহলে আমার নতুন প্রতিদ্বন্দ্বী রায়হানি এখন ইমরান চৌধুরীর সন্তানদের গার্জিয়ান। শুধু তাই নয় দুলা ভাই, তার ভাবসাব দেখে মনে হলো সে ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করবে। তাহলে তো ওদের দুই ভাইয়ের আগে ওই রায়হানকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হয় মামা। রায়হানকে শেষ করে দিলে এই সমস্যা শেষ হবে না ভাইগনা, বরং আরো বাড়বে। কি বলতে চাস তুই? বলতে চাই, রায়হান চৌধুরী একজন আপার ক্লাস পলিটিশিয়ান। তাছাড়া এলাকায় সে খুব জনপ্রিয়। এমন একজন লোককে খুন করলে কেউ বাঁচতে পারবে না। জনগণ তোমাদেরকে তো মারবেই, সেই সাথে আমাকে জুতিয়ে মারবে। জানো তো, জনগণ একবার উত্তেজিত হয়ে গেলে এদেশের সরকার পর্যন্ত গদিতে থাকতে পারে না। আর আমি তো সামান্য একজন। তাহলে এখন কি করতে হবে মামা, একটা বুদ্ধি দাও। প্ল্যান অনুযায়ী ওদের দুই ভাইকে আগে শেষ করে দিতে হবে। রায়হান চৌধুরীকে বাঁচিয়ে রেখে ওদের দুই ভাইকে শেষ করে কি লাভ? লাভ লোকসানের কথা এই মুহূর্তে বলা যাবে না, তবে এইটুকু বলা যায়, নির্বাচনে রায়হান চৌধুরীর সাথে তোমার পরাজয়টা নিশ্চিত। তখন আইন এবং জনগণের শক্তি দুটোই রায়হান চৌধুরীর সাথে থাকবে। ইমরান চৌধুরীর দুই ছেলে সেই শক্তিকে অবশ্যই কাজে লাগাবে। তাদের বাবার খুন এবং অন্যায়ভাবে তাদের উপর নির্যাতনের বদলা অবশ্যই তারা নেবে। ঠিক বলেছি, সত্যি শালা তুই খুব বুদ্ধিমান। সুবুদ্ধি নয় দুলা ভাই, কুবুদ্ধি। ওঠো না, ওঠো আবির, ওঠো, ওঠো না। ওঠেন। যা ঘুমাতে পারো তুমি। আই ওঠো। তোমরা খেয়েছো? আশা খাচ্ছে, আর আকাশেরটা ওর ঘরে দিতে যাচ্ছি। নাও ওঠো তো, ধরো। কি, তোমাকে তো রেখেছি ওর সেবা করার জন্য, প্রেম করার জন্য নয়। ও ভাবি, দিনে তো ডিস্টার্ব করে। এতটাই যদি ডিস্টার্ব করো, তাহলে তোমরা দুজন বাইরে যাও, আমরা দেখবো না, ডিস্টার্বও করবো না। বাইরে গেলে ভাইয়া রাগ করবে না তো? ভাইয়াকে আমি সামলাবো। তবে হ্যাঁ, বেশি দেরি করতে পারবে না, তাড়াতাড়ি ফিরবে। যাও, ওকে নিয়ে যাও। ও ভাবি, চলো।
আমাকে জিজ্ঞাসা না করে কেন তুমি ওদেরকে যেতে দিলে? রাত 12টা বাজে, এখন পর্যন্ত ওদের কোনো ফেরার নামগন্ধ নেই। হ্যালো, আবির চৌধুরী বলছি। আপনার ছোট ভাই আকাশ উত্তরা 6 নম্বর সেক্টরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। হোয়াট? কি হ্যালো হ্যালো, কি হয়েছে? কি হয়েছে আবির? আকাশ উত্তরা 6 নম্বর সেক্টরে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আল্লাহ! কাউকে তো দেখছি না, গাড়িও নেই, অথচ ফোনে বললো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ব্যাপারটা কি? আকাশ ভাইয়া, আকাশ তোমরা নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছো? কে বলেছে? তোমার ভাইয়াকে একটা লোক ফোন করে জানালো উত্তরার 6 নম্বর সেক্টরে তোমরা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছো। শুনে তোমার ভাইয়া বেরিয়ে গেল। ও মাই গড! তোমরা থাকো, আমি আসছি। আকাশ, হ্যালো আব্বু আমি সাথে বলছি। কি হয়েছে মা? কোথায় সে গেল? ও, তাহলে তোরাই খেলাটা খেলেছিস? হ্যাঁ, এই খেলাই তোর জীবনের শেষ খেলা। না না, ভয় নেই, আমরা এত দুর্বল খেলোয়াড় নই যে তোকে পিস্তলের গুলি দিয়ে মারবো। আমরা তোকে খেলতে খেলতে মারবো। এই শুরু কর তোদের খেলা। চল ভাগ ভাগ ভাগো। কি আকাশ, 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 আঙ্কেল 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 আমার ভাই একে বাঁচান, আঙ্কেল আমার ভাই একে বাঁচান। ওরা ওরা আমার ভাই একে মেরে ওই মেরে আমার ভাই রেখেছে। আকাশ আঙ্কেল। হ্যালো বাবা। হাই মামা। কি খবর বাপজানেরা? আবির চৌধুরী নিঃশ্বাস চিরদিনের জন্য বন্ধ। আকাশের অবস্থা এমন করে দিয়েছে যে কোনো মুহূর্তে আজরাইল তার নিঃশ্বাস কেড়ে নেবে। ভেরি গুড। সত্যি তোরা
আমার হীরার টুকরো ছেলে। বাবা দুলা ভাই, আমার ভাগনারা অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে এসেছে, ওদেরকে একটু রিল্যাক্স করতে দেই। নাও রিল্যাক্স এন্ড এনজয়। বসে পড় ছোট, তাড়াতাড়ি। চলো ভাইয়া। এই মা যাও ছোট। এই শুরু কর তোর রসে ভরা। কি ব্যাপার, এই অবস্থা আপনি কোথায় যাচ্ছেন? এই অবস্থা আপনি কোথায় যাচ্ছেন? ছোট ভাইয়া। আকাশ, এই অবস্থা তুমি কোথায় যাচ্ছ? আঙ্কেল, আমার ভাইয়া কোথায়? বলুন আঙ্কেল, আমার ভাইয়া কোথায়? আকাশ, আগে তুমি সুস্থ হও, তারপর আমি তোমাকে সব বলবো। না, আমি এখনই জানতে চাই আমার ভাইয়া কোথায়। বলুন আঙ্কেল, আমার ভাইয়া কোথায়? বলুন আঙ্কেল, আমার ভাইয়া কোথায়? দেখো আকাশ, আবিরকে খুঁজে পাওয়া যায়নি। ওরা আমার ভাইয়াকে মেরে ফেলেছে, ওরা আমার ভাইয়াকে মেরে ফেলেছে। আমি ওদের কাউকে ছাড়বো না। আমি ওদের কাউকে ছাড়বো না। ওরা আমার ভাবিকে বিধবা করেছে। আমাকে যেতে দাও। আমি ওদের কাউকে ছাড়বো না। আমাকে যেতে দাও। দুলাভাই, আরে শালা, আয় আয় বস। তারপর বল, নির্বাচনের খবর কি? খবর তো তোমাকে আমি আগেই বলে দিয়েছি। তোমার ফিল্ড ভালো না। ওই শালা হারামির বাচ্চা আকাশের খবর কি? শুনেছি এখনো মরেনি, তবে হাসপাতালে বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আরে ওটা বাঁচলেই কি আর মরলেই কি, যে অবস্থা হয়েছে তাতে ওর বাঁচা মরা এক সমান। ভাবি, পাথরের মতো চুপ করে থেকো না ভাবি। নাও, কিছু মুখে দাও প্লিজ ভাবি। না খেয়ে থাকলে যে শরীর নিস্তেজ হয়ে পড়বে, মারা যাবে। আমি তো মরতেই চাই ভাবি। যে মানুষটি আমাকে আপন করে সুখ দিয়েছিল, বেঁচে থাকার অধিকার দিয়েছিল, সেই যখন বেঁচে নেই, তখন আমার আর বেঁচে থেকে কি লাভ? আমার মরে যাওয়াই ভালো। না ভাবি না, কথা বলো না। বড় ভাইয়া নেই, ছোট ভাইয়ের অবস্থাও ভালো না। তুমিও যদি এমন কথা বলো, তাহলে
তাহলে আমি কিন্তু তোমার আগে আশা আশা ও কথা বলিস না, ও কথা বলিস না। ওহো, এত রাতে আবার কে এলো? হ্যাঁ, কে 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 বাইরে? তোরা আমার চোখের সামনে আমার ভাইয়াকে মেরে ফেলে দিয়েছিলি, আজ আমিও তোকে এই ম্যান হলে ফেলে মারবো। আমাকে মারিস না ভাই, আমি আর কোনোদিন কোনো অন্যায় করবো না। আমাকে জীবন ভিক্ষা দে। এই কে কোথায় আছো? এই কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও! চিৎকার কর, আরো জোরে চিৎকার কর, আরো জোরে চিৎকার কর। এমনি করে সেদিন আমার ভাইয়াও চিৎকার করেছিল বাঁচার জন্য, আমি চিৎকার করেছিলাম আমার ভাইয়াকে বাঁচানোর জন্য, কিন্তু সেদিন তুই আমাদের চিৎকার শুনিস নি। আজ আমিও তোর চিৎকার শুনবো না, কেউ শুনবে না। সারা শহরের মানুষ এখন ঘুমিয়ে আছে, জেগে আছে শুধু একজন, ওই যে উপরে যিনি বসে আছে, তিনি সব কিছু দেখছে, আর তিনি আমাকে পাঠিয়েছে তোর আজরাইল করে। এত রাতে ছোটর ফোন? হ্যালো ছোট। আমি ছোট নই, আমি তোর অনেক বড়। কে তুই? আমি তোর আজরাইল, আকাশ চৌধুরী। চুপ হয়ে গেলি কেন?
ভয়ে কি তোর কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গেছে? এই হারামির বাচ্চা, আমার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যায়নি। আমি ভাবছি আমাকে হুমকি দিয়ে কথা বলার সাহস তুই কোথায় পেলি? শুধু হুমকি নয়, আমি ইচ্ছে করলে এখন এই মুহূর্তে তোকে মেরে ফেলতে পারি, যেমনি মেরেছি তোর ছেলে ছোটকে। শোরের বাচ্চা, কি বলছিস তুই? এই চুপ! মনে আছে তোর কি অমানসিক নির্যাতন করে তোর দুই ছেলেকে দিয়ে আমার ভাইয়াকে খুন করিয়েছিলে? আমি আমার ভাইয়ার লাশটা দাফন পর্যন্ত করতে পারিনি, কিন্তু আমি তোর মতো অমানুষ নই। আমি তোর ছেলেকে মেরে ওই ম্যান হয়ে ফেলে রেখেছি যেখানে তোর ছেলেরা আমার ভাইয়াকে মেরে ফেলে দিয়েছিল। ইচ্ছে করলে তুই তোর ছেলের লাশ তুলে নিয়ে গিয়ে দাফন করতে পারিস। হ্যালো, হ্যালো, হ্যালো! শিবা, বাবা, শিবা, শিবা! ভাই আমার ছোট দুলা ভাই, ইজি দুলা ভাই, ইজি, শান্ত হও দুলা ভাই, প্লিজ দুলা। জাফর, আগামী 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে আমি আমার শিবার হত্যাকারীকে জীবিত অথবা মৃত দেখতে চাই। না বাবা, না। মামা, আমার ভাই হত্যাকারীদের তুমি নিজ হাতে জীবিত আমার হাতে তুলে দিবে, আর তা না হলে আল্লাহর কসম আমি কাউকে বাঁচতে দিব না, কাউকে না। শান্ত হও, শান্ত হও। এই কষ্ট শুধু তোমাদের না, তুমি নিজের হাতে আইন তুলে নিয়ে এমনই ভুল করেছো। সে ভুলের মাসুল ভাবি আর আশাকে দিতে হচ্ছে। কি হয়েছে আমার ভাবি আর বোনের? ইন্সপেক্টর জাফর তোমাকে না পেয়ে তাদেরকে ধরে নিয়ে গেছে। জাফরের এত বড় সাহস! আজ আমি ওকে। দাঁড়াও আকাশ, তুই ভুলে যাচ্ছ কেন? পৃথিবীর কোন দেশে, কোন সমাজে উত্তেজিত হয়ে পুলিশের সাথে লড়াই করে কেউ কোনোদিন জিততে পারেনি আর পারবেও না। পুলিশের সাথে লড়তে হলে ঠান্ডা মাথায় বুদ্ধি খাটিয়ে আইনের মাধ্যমে লড়তে হবে। কিন্তু আঙ্কেল, সে তো অনেক সময়ের ব্যাপার, আর তত সময় পর্যন্ত আমার বোন, আমার ভাবি সেই ছোট্ট কাঁচায় দুঃসহ যন্ত্রণায় কষ্ট করবে, নীরবে দু চোখ দিয়ে অশ্রু ছড়াবে। আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আকাশ, আকাশ লোহা লোহাকে কাটে, জহর জহরকে দমন করে। ওই বদমাশ ইন্সপেক্টর মির্জাফরের অসৎ শক্তিকেও আইনের মাধ্যমে ধ্বংস করতে হবে। আমি যাব, তুমি শান্ত হও, ধৈর্য ধরো। যে করি হোক, আমি তাদেরকে ছাড়িয়ে আনবই। ভাবি, অনেক কষ্ট হচ্ছে, আর তো পারছি না। কি যে করি, আয় চলো। এই যে ভাই, শুনুন। কি? ও একটু। ও আচ্ছা আচ্ছা, এসো। যা। চলো। জি। ওই যে টয়লেট, যাও। হ্যাঁ। ভয় নেই, আমি তোমাকে ছেড়ে দেব,
তোমার ভাবিকেও ছেড়ে দেব। তোমরা দুজন মিলে বাসায় চলে যাবে, বিনিময়ে শুধু 5টা মিনিট আমার সাথে। এই যে পুলিশ ভাই, একটু দেখেন না ও চিৎকার করছে কেন, প্লিজ একটু দেখেন না। You bastard! সেন্ট্রি! সেন্ট্রি! ওই শালাকে অ্যারেস্ট কর! খবরদার, পালাবার চেষ্টা করবেন না। আরে সেন্ট্রির বাচ্চা, আমাকে নয়, ওই সন্ত্রাসীকে অ্যারেস্ট কর। মাফ করবেন স্যার, উনি আপনার চেয়ে বড় অফিসার। তোর অপারেশন শেষ, আমার অপারেশন শুরু। এদেশের জনসংখ্যা কত বল? বল, দেশের জনসংখ্যা কত? 14-15 কোটি হবে স্যার। পুলিশের সংখ্যা কত? লাখের উপরে স্যার। এতগুলো পুলিশকে সরকার জনগণের টাকায় কেন লালন পালন করছে জানিস? জনগণের জানমাল রক্ষা করবার জন্য, মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য, বিপদে বন্ধু হয়ে তাদের পাশে দাঁড়াবার জন্য। কিন্তু তোর মতো কিছু অসৎ পুলিশ অফিসার জনগণের বন্ধু না হয়ে চোর, গুন্ডা, মাস্তান, ছিনতাইকারী, সন্ত্রাসীদের বন্ধু হয়েছিস বলেই আজ ওই দেশ থেকে সন্ত্রাস দূর হচ্ছে না। দেশে খুন, ধর্ষণ, রাহাজানি, বোমাবাজি বেড়েই চলেছে। তোদের কারণে আজ জনগণ পুলিশকে ঘৃণা করে। পুলিশ দেখলে মানুষ ঘরের দরজা বন্ধ করে দেয়। অথচ জনগণ জানে পুলিশ ইচ্ছে করলেই 24 ঘন্টার মধ্যে এদেশ থেকে সন্ত্রাস দূর করতে পারে। এই বল, এদেশ স্বাধীন হয়েছিল কত লক্ষ লোকের রক্তের বিনিময়ে? 30 লাখ। কত মা বোনের ইজ্জতের বিনিময়? 2 লাখ। যে মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, সেই মা বোনদেরকে ধরে এনে স্বাধীন দেশের থানাতে তাদের ইজ্জত লুটতে চেয়েছিলি। আইনের পবিত্র ঘরকে তুই অপবিত্র করতে চেয়েছিলি। আমি তোকে ক্ষমা করলেও এদেশের জনগণ, এদেশের আইন কোনদিন তোকে ক্ষমা করবে না। এখন খোল তোর অপবিত্র শরীর থেকে আইনের পবিত্র পোশাক। খোল। খুলবো স্যার।
এই নে তোর অপকর্মের পুরস্কার। এ ধর। Now you get out. Out. সেন্ট্রি। ইয়েস স্যার। ওনাদের ছেড়ে দাও। ইয়েস স্যার। আসুন। দেখুন, কেন আপনাদেরকে ধরে এনেছে আর কি বা আপনাদের অপরাধ তা আমি ঠিক জানি না। আপনাদের পরিচয়টা? একজন আমার মেয়ে, আরেকজন আমার পুত্রবধূ। আপনি? আমি এই এলাকার এমপি রায়হান চৌধুরী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি এসিপি রানা আহমেদ। স্যার, যা কিছু ঘটেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে এই এলাকায় আর কোনো আইন বিরোধী কাজ আমি হতে দেব না। প্লিজ ওনাদেরকে নিয়ে। থ্যাংক ইউ। এসো এসো তোমরা। মামা, আরে শালা কি হয়েছে মামা? মামা, তোর এই অবস্থা কি করে হলো? এটা বললে বুঝতে পারবে তোমরা। এটা দেখছি ডিসমিস লেটার। তার মানে চাকরি তো চলে গেছে। আজ গেছে চাকরি, এরপর যাবে জীবন। বাবা কি বলছিস তুই? আমি বলছি না, আবির চৌধুরী। আবির চৌধুরী? ওকে তো আমরা কবে মেরে ফেলছি, ও আবার আসবে কোত্থেকে? তা আমি জানি না। বিশ্বাস না হলে থানায় যাও, নিজেদের চোখে দেখতেও পাবে, এরকম ভালো মন্দ খেতেও পারবে। বাবা রে, দুলা বাবা, দুলা ভাই। আবির চৌধুরী বেঁচে আছে? হ্যাঁ সাথী, ও বিকল ওর মতো দেখতে। সেই নাক, সেই চোখ, সেই মুখ, সেই কণ্ঠস্বর। মানলাম তোমাদের কথা সত্য, কিন্তু একটি কথা তোমরা কেন বুঝতে চাচ্ছ না? তোমাকে না হয় পরিচয় দিল না, কিন্তু আশা আশা তো তার মায়ের পেটের বোন, তার রক্ত। আর রক্ত রক্তকে কোনোদিন ভুলে থাকতে পারে না। শুধু শুধু এ নিয়ে চিন্তা করি, নিজেকে আর কষ্ট দিও না ভাবি। আকবর সাহেব। ইয়েস স্যার। এই থানা ইন্সপেক্টর জাফর থাকাকালীন যত অকারেন্স হয়েছে এবং এই এলাকায় যত ক্রিমিনাল আছে তাদের নাম, ঠিকানা সহ সম্পূর্ণ ডাটা কালকের মধ্যেই আমাকে দেবেন। ইয়েস স্যার। হ্যালো। তুমি আরেকবার আসিয়া মুড়ি কান্দিয়া, আমি মদের সুখে একবার কান্দি। মামা! এই মামা! বাবাকে আই কোন করতে দিন রাত শুধু মদের নেশায় ডুবে থাকলে চলবে? এসিপি রানার পরিচয়টা খুঁজে বের করতে হবে না? আরে ভাই না, আমার নাম মীর জাফর। বাংলার নবাব সিরাজউদ্দৌলা যেমন তার সেনাপতি মীর জাফরের হাত থেকে বাঁচতে পারেনি, তেমনি এই মীর জাফরের হাত থেকেও
এসিপি রানার মুখোশধারী আবির চৌধুরীও বাঁচতে পারবে না। ওর পরিচয় তো আমি খুঁজে বের করবই, প্রয়োজনে ওকে আমি খেয়ে ফেলব। স্যার, এই হচ্ছে মির্জাইদের গোডাউন। ওর যত অবৈধ কাজকর্ম আছে সব এখান থেকে পরিচালিত হয়। আসুন আমার সাথে। জাফর মামু, এসিবি রানা আইছে। ইন্সপেক্টর, দেখ, এই ধরনের লাঠি দিয়ে তুই একদিন আমার ভাইয়াকে আমার চোখের সামনে বেড়ে রক্তাক্ত করেছিলি। প্রতিবাদ করেছিলাম বলে তুই আমাকেও মেরেছিলি। আজ আমি তোকে মারবো, কেউ তোকে বাঁচাতে আসবে না। সামনে আসবি না বলছি, সামনে আসবি না, সামনে আসিস না। আমি আবারও বলছি, সামনে আসবি না আসবি, তাহলে আমি আত্মহত্যা করে তোকে ফাঁসিয়ে দেবো, তোকে ফাঁসিয়ে দেবো। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, খবরদার কেউ আগে মারবে না। বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও, তোমরা যেও না। ভাইয়া, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে বলছি, আমি বলছি ওকে ছেড়ে দে।
এসিপি রানা যে এলাকায় যায় সে এলাকার মাটি পর্যন্ত ভয়ে থর থর করে কাঁপতে থাকে, অথচ তোমরা সেই মাটির উপর ভর করে খুন খারাপির কাজে লিপ্ত হয়েছ। এই মীর জাফর, বলেছিলাম না আমি তোকে ক্ষমা করলেও আইন তোকে ক্ষমা করবে না, জনগণ তোকে ক্ষমা করবে না। আইন হাতে তুলে নেবার অধিকার পৃথিবীতে কারো নেই। প্রকাশ্য রাজপথে একজন মানুষের গায়ে তুমি হাত তুলেছ, তাকে মেরে রক্তাক্ত করেছ, অ্যাটেম্প টু মার্ডার। জানো আইনের চোখে তুমি কত বড় অপরাধী? অপরাধ? 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 আরে আমি কোনো অপরাধ করিনি, অপরাধ করেছে তারা যারা আমার বাবাকে হত্যা করে আমাদের করেছে। আরে অপরাধ করেছে ওরা যারা আমার চোখের সামনে আমার ভাইয়াকে হত্যা করে আমার ভাবিকে করেছে বিধবা। অপরাধ করেছে এই মীর জাফর যে আইনের লোক হয়ে খুনিদের সাথে হাত মিলিয়ে ওদেরকে করেছে সহযোগিতা। এসিপি সাহেব, আপনিই বলুন, বিনা দোষে কেউ যদি আপনার বাবাকে মেরে ফেলে, আপনার ভাইয়াকে মেরে ফেলে, আর আইন যদি আপনাকে সহযোগিতা না করে, তখন আপনি কি করবেন? আপনি কি করবেন? তখন নিশ্চয়ই আপনিও আইনকে নিজের হাতে তুলে নিতে বাধ্য হতেন। সেন্ট্রি, স্যার। একে অন্য সেলে নিয়ে যাও। চলুন। এই শোন, আগে বাঁচতে হবে, তারপর ফয়সলা। কি ভাবছিস? এখন ভাববার সময় নেই, আয় আমার সাথে। জাফর দাঁড়া, নয়তো গুলি করতে বাধ্য হবো। জাহিদ! আকাশ, আকাশ, কি অবস্থাটা? ভয় নেই, বিপদ মুক্ত, তবে আরো রক্ত লাগতে পারে। আমরা যে তোমার ওই বাগানের ফুল, সূর্যের মতো তুমি রাতের শেষে মমতার ডাক দিয়ে উঠালে। আয় কাছে আয় বুকে রাখবো তোদের ধরে জনম ভরে। ডাক্তার সাহেব, জ্ঞান ফিরতে কত সময় লাগবে? 3 ঘন্টা তো লাগবেই।
আপনারা থাকুন, আমি কমিশনার সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি। অসুবিধা হলে আমাকে ফোন করবেন। বেঈমান, বেঈমান, বেঈমান! আরে এদেরকে কম টাকা দিয়েছি আমি, অথচ আজ আমার এই দুঃসময়ে কারো হেল্প পাচ্ছি না। পাবে না দুলা ভাই, পাবে না। ওই যে কথায় বলে না, হাতি খাদে পড়লে চামচিকাও ভেঙচি মারে, এখন তোমার অবস্থা হয়েছে তাই। তুই চুপ থাক। শোনো, এই মুহূর্তে চুপ থাকলে তুমি তো মরবে, সেই সাথে আমার জানটাও শেষ হবে। তার চেয়ে ভালো আমি যা বলি তার ঠান্ডা মাথায় শোনো। বল, কি বলবি? ওই এসিপির হাত থেকে বাঁচতে চাইলে দেশ থেকে পালিয়ে যেতে হবে। হোয়াট? কি কি বলছিস তুই? ওই সামান্য একটা এসিপির ভয়ে আমাকে চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে? What you are talking? ভাই, দুলা ভাই, তুমি নিজেকে চোর ভাবছো কেন? কত বড় বড় নেতা, ক্রিমিনাল পুলিশের ভয় দেশ ছেড়ে পালিয়ে যায়, তাই বলে কি তাদের মান সম্মান কমে যায়? যায় না, বরং তাদের মান সম্মান জনপ্রিয়তা আরো বেড়ে যায়। তারা ওই বিদেশের মাটিতে বসে নিশ্চিন্তে দাবার গুটি চালে, আমরাও তাই করব। বিদেশে বসে রিমোট টিপবো, এদেশে বোমা ফাটবে, সেই বোমার আঘাতে আমাদের শত্রুরা ধ্বংস হয়ে যাবে। তারপর আমরা আবার ফিরে আসব বীরের বেশে। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল শালা বাবু। তোর বুদ্ধির জবাব নেই। সুবুদ্ধি নয় দুলা ভাই, কুবুদ্ধি। বিশ্বাস করুন আঙ্কেল, ওই এসিপি রানার জন্য আমার বাবা আর আমার ভাইয়ের খুনিরা আমার হাত থেকে বেঁচে গেছে। এসিপি রানা আর ওই মীর জাহিদ গুলি করে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমি কিছুতেই এসিপি রানাকে ছাড়বো না। প্রয়োজনে মীর জাহিদ আর মীর জাফরের আগে আমি এসিপি রানাকে খুন করব। অসম্ভব, অসম্ভব আকাশ। তোমার এই হাত দিয়ে এসিপি রানাকে কখনো তুমি আঘাত করতে পারবেন না। তার আগেই তোমার এই হাত অবশ হয়ে যাবে, কারণ রক্ত রক্তকে কখনো আঘাত করতে পারে না। ও এসিপি রানা নয়, তোমারই ভাই আবির চৌধুরী। আঙ্কেল, এ আপনি কি বলছেন? হ্যাঁ আকাশ, আবির সেদিন মারা যায়নি। আমি তাকে ম্যান হোল থেকে তুলে অন্য হাসপাতালে নিয়ে যাই। আল্লাহর অশেষ রহমতে ডাক্তারদের চিকিৎসার উসিলায় ও সুস্থ হয়ে ওঠার পর আমি তাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করি। মন্ত্রী মহোদয় সবকিছু শুনে দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষার্থে আবিরকে পুলিশ ডিপার্টমেন্টে নিয়োগ দেন। প্রকৃত অপরাধীদের ধরার জন্যই এতদিন ওর আসল পরিচয় গোপন রাখা হয়েছিল। দুলা ভাই, আরে দুলা ভাই, গাড়ি আরো জোরে চালাও। সিটি পার না হওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না দুলা ভাই। সামনে তো আজরাইল। মীর জাহিদ? দেখো দেখো দেখো। তাড়াতাড়ি যাও।
ইঞ্জেকশন দিয়া তো বুদ্ধির গোডাউন ধ্বংস করে বানাইছে। আইনের বিচারে আবির চৌধুরী ও আকাশ চৌধুরীর কি হবে জানি না, তবে পিতৃহত্যার প্রতিশোধের জন্য আর কোনো সুসন্তান যেন বিপথগামী না হয়। গণতান্ত্রিক সরকারের কাছে এই স্বাধীন দেশের প্রতিটি মানুষ স্বাভাবিক মৃত্যু প্রত্যাশা করে। খোদা হাফেজ।